এবার আবাসে ফিরবে স্বাস্থ্যে গেম চেঞ্জার, সেই প্রসঙ্গে আসা যাক। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। গভীর রাত, গ্রামের হাসপাতালের সামনে থামলো একটা অ্যাম্বুলেন্স। ভেতরে এক মুমূর্ষ রোগী। প্রতি সেকেন্ড তার কাছে জীবন আর মৃত্যুর দড়ি টানাটানি খেলা। কিন্তু তাকে যিনি বাঁচাবেন সেই ডাক্তারবাবু, নার্স দিদি কোথায়? জবাবটা খুব চেনা। কয়েক কিলোমিটার দূরের এক ভাড়া বাড়িতে। কেন? কারণটা নতুন নয়। হাসপাতালের কোয়ার্টারে ছাদ চুইয়ে বর্ষায় জল পড়ে, চাঙর খসে পড়ে অনবরত, আর অন্ধকারের সুযোগ নিয়ে ঘর বাঁধে বিষাক্ত সাপ। প্রাণের মায়া কাটিয়ে এমন জরাজীর্ণ ডেরায় কজনই বা থাকতে পারে? কিন্তু এই কয়েক কিলোমিটারের ব্যবধানটাই তো অনেক সময় কেড়ে নেয় একটা তরতাজা প্রাণ, যার চড়া মাসুল চোকাতে হয় সেই পরিবারকে। তবে এবার সেই মূল্যবান সেকেন্ডগুলো নষ্ট করতে নারাজ নবান্ন। স্বাস্থ্যে আবাস যন্ত্রণা, সে আবাস যন্ত্রণা ঘোচাবে এই গেম চেঞ্জার। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে অস্বাস্থ্যকর পরিবেশে ডাক্তার নার্সদের থাকতে হতো, এবার সেই ছবি বদলাবে। মুখ্যমন্ত্রীর ভাবনায় ভর দিয়ে স্বাস্থ্য দপ্তর এখন কোমর বেঁধে নেমেছে গ্রাম বাংলার স্বাস্থ্যকর্মীদের থাকার আবাসনের চেহারা বদলাতে। বেহাল দশা ঘুচিয়ে হাসপাতালের কোয়ার্টারই যাতে তাদের জন্য একদম সেফ শেল্টার, নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, সেই চেষ্টাই করছে রাজ্য সরকার। তবে বর্তমানে কি অবস্থা গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, সরকারি কোয়ার্টারগুলোর, অবশ্যই আপনাদের দেখাবো। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় কি বলছেন এই গেম চেঞ্জার পলিসি নিয়ে? প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। 21-22 বছরের ছেলে একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক জায়গায়, তার জীবনটা কি হতে পারে? সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অব্দি নেই, একটা কোয়ার্টার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ BHK বলেছেন একদম। এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। আমরা ওয়ার্কআউট করছি প্ল্যান। বসবাসের অযোগ্য কাটোয়ার শ্রীখণ্ড ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধিকাংশ স্টাফ কোয়ার্টার। আগাছায় মুখ ঢেকেছে স্বাস্থ্যকর্মীদের আবাসন। কোথাও ছাদের চাঙড় ভেঙে পড়েছে, তো কোথাও দেওয়ালে ফাটল ধরেছে। বর্তমানে 8টি কর্মী আবাসন সম্পূর্ণ বেহাল। আতঙ্ক তো থাকেই আর কি, মানে কখন আর কি সিলিং এর এটা ভেঙে পড়বে কি না, এই একটা তো টেনশন থাকে। এই জঙ্গল টঙ্গলের জন্য সাপ টাপ তো থাকে। ফিমেল স্টাফ ধরুন নার্সিং এর জন্য তো একটা সিকিউরিটির ব্যাপার তো থাকে। আর যেহেতু কোয়ার্টার অ্যাভেলেবেল নেই, ওনাদেরকে আর কি যাতায়াত করে করি। চিফ মিনিস্টার স্যার যা বলেছেন, স্যারের কথা শুনে তো ভালোই লাগলো। মানে এই যে সেফটি ইস্যুগুলো আর কি, প্রবলেমটা আর কি দূর হয় আর কি। সবচেয়ে বেশি পেশেন্ট হয় কাটোয়ান ব্লকে, ওপিডিতে এবং ইনডোরে। তো সেখানে একজন স্টাফ নার্স যিনি থাকবেন, তিনি কি করে থাকবেন এই জঙ্গলে ঘেরা, তারপর সঙ্গে আবার এই ভাঙাচোরা কোয়ার্টার। আমাদের ভীতি একটা উদ্রেক করে এই কোয়ার্টারে থাকা। মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করেছেন, সমস্ত কর্মী বিভাগ এবং ডক্টর বিভাগ, নার্স বিভাগ থাকতে পারবেন, পরিষেবাটা ভালো দেওয়া যাবে। কাটোয়া 1 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী আবাসনের দশা দেখুন। বেহাল অবস্থায় পড়ে আছে কর্মী আবাসনের প্রায় 7টা-8টা থেকে ঘর এখানে পড়ে আছে, যার অধিকাংশের জানলা দরজা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা, এবং আগাছায় মুখ ঢেকেছে কর্মী আবাসন। যার ফলে এখানকার যারা কর্মী আছেন, নার্স আছেন, নিরাপত্তার অভাবে নার্সরা সকলেই বাইরে থাকেন। চিকিৎসকের কোয়ার্টারের হাল দেখুন, জল মাঝে মধ্যে টপ টপ করে পড়ে ঘরের মধ্যে, এবং এই কার্নিশের অবস্থা দেখুন। কার্নিশটায় আগাছায় ভর্তি হয়ে গেছে এবং রড বেরিয়ে পড়েছে, যে কোনো সময় কিন্তু ছাদ ধসে পড়তে পারে, যার ফলে চিকিৎসা পরিষেবায় ব্যাহত হচ্ছে। সরকারি কোয়ার্টারের বেহাল দশা ছবি দেখাবো এবার আপনাদেরকে। বাঁকুড়ার ছবি আপনাদেরকে দেখাবো। বেলিয়াতোর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আশপাশের 40টি গ্রামের চিকিৎসা পরিষেবার একমাত্র ভরসা। দেখুন একবার সেই ছবি। এটা কোয়ার্টার বলবেন না কঙ্কাল বলবেন? স্বাস্থ্যকর্মীদের থাকার আবাসন এটা? কোয়ার্টার হারিয়ে গিয়েছে গাছগাছালি আর আগাছার ভিড়ে। কোয়ার্টারের ছাদ চুইয়ে জল পড়ছে, উপদ্রব রয়েছে সাপের। এমন অবস্থায় সরকারি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই।
এটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ। যদি এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা সত্যিই ভালো হবে। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত এই যেমন আমাদের এখানে এই বাঁকুড়ার এই 44°C যখন টেম্পারেচার হয়ে যায়, তখন আমাদের পক্ষে কোনোভাবে মানে কাজ করা মানে প্রায় অসম্ভব হয়ে পড়ে এই হসপিটালের এই গরমের মধ্যে। এতে ইনফ্যাক্ট আমাদের ডক্টর ছেড়ে দিলাম, বাকি স্টাফরাও অনেক সময় মানে কাজ করতে করতে অন ডিউটি অসুস্থ হয়ে পড়েছে। তো যদি এই ধরনের কোনো ব্যবস্থা হয়ে থাকে বা যেটা ভবিষ্যতে যদি হয় সেটা খুব ভালো হবে। কোয়ার্টার গুলো তো একদম বাসের অযোগ্য, সাপের আড্ডা, ঝোপ জঙ্গল হয়ে গেছে। এখানে বিভিন্ন দুষ্কৃতির আড্ডা হয়েছে, আমরা খবর পাচ্ছি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 2 কামরার শীততাপ নিয়ন্ত্রিত 2 কামরার রুম করা হবে, সেখানে ডাক্তার নার্সরা যাতে ঠিকভাবে থাকতে পারেন, যাতে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পারেন, তার জন্য ব্যবস্থা করছেন আমাদের সরকার। প্রথম দেখায় দেখলে আপনার মনে হতেই পারে জঙ্গলের মাঝে ভাঙাচোরা কয়েকটা ঘর, কিন্তু সেটা কিন্তু নয়। এটা হলো বাঁকুড়া বেলিয়াপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেখানে চিকিৎসা করতে হাজার হাজার মানুষ প্রতিদিন আসেন। কিন্তু সেই হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের যে কোয়ার্টার, সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কি অবস্থায় রয়েছে এই চিকিৎসক নার্সের কোয়ার্টার। এই নার্স এবং চিকিৎসকদের কোয়ার্টাররা এখন কিন্তু ব্যবহার হয় না, কারণ ঝোপ ঝাড়ে ভর্তি এই কোয়ার্টার। জানলা এবং দরজা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা, চাবি লাগানো আছে। আমি দেখানোর চেষ্টা করব, ভেঙে চলে গেছে এবং এখান থেকে এই কোয়ার্টারের ছাদ থেকে উঠে গিয়েছে গাছ, এবং পাশাপাশি যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের ছাদ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ে জল। এই যে কোয়ার্টারগুলো, এই কোয়ার্টারগুলোতেই বড় বড় সাপের আড্ডা। যে উদ্যোগ নিয়েছে সরকার, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক সহ স্থানীয় বাসিন্দারা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছবিটা দেখাবো। রায়গঞ্জে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আবাসনের হাল কেমন আমরা গিয়েছিলাম জানতে, সেখানেও দেখলাম এই একই ছবি। সরকারি কোয়ার্টারের বেহাল দশা দেখুন একবার। যে গ্রিল, যে গেট রয়েছে তাতেও জং ধরেছে, আগাছায় ভরে গিয়েছে রায়গঞ্জের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই চত্বর। প্রত্যেকটা পিএসসি তে একটু বাংলো টাইপের মেডিকেল অফিসারের কোয়ার্টার হবে, প্লাস সিস্টারদের কোয়ার্টারটাও বাংলো টাইপের হবে, এসি ফেসিলিটি থাকবে। এগুলো যদি হয় তাহলে নিশ্চিতভাবে ইয়ং জেনারেশন, যে জেনারেশনটা আছে তারা গ্রামে কাজ করাতে উদ্বুদ্ধ হবে। সেদিক থেকে বলবো এটা একটা ভালো সদর্থক ভূমিকা নিচ্ছে রাজ্য সরকার। কোয়ার্টারের অবস্থা খুব ভালো না, বৃষ্টি বাদলে জল ভিতরে পড়ে যাচ্ছে ছাদ থেকে, এই কারণে ডাক্তারবাবুদের থাকার অসুবিধা হচ্ছে, নার্সদেরও তাই হচ্ছে অসুবিধা। কোয়ার্টার গুলো ভালো হয় তাহলে তো এখানেই থাকতে পারবে। হ্যাঁ, এখানে থাকতে পারবে, প্লাস ট্রিটমেন্টটাও ভালো করতে পারবে। রায়গঞ্জ ব্লকের ভাটল স্বাস্থ্য কেন্দ্রে দেখাবো এই যে কোয়ার্টারের ভগ্ন দশা। এরকম প্রচুর কোয়ার্টার এই স্বাস্থ্য কেন্দ্রের গ্রাউন্ডে রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে ঝুল থেকে শুরু করে একেবারে জানলা দরজা কিচ্ছু নেই, এরকমই পরিত্যক্ত অবস্থায় থাকছে প্রচুর পরিমাণের কোয়ার্টার। ব্যবস্থা করা হয়েছিল ডাক্তার এবং নার্সদের থাকার জন্য, কিন্তু ভগ্নদশার কারণেই ডাক্তার বা নার্সরা গ্রামের মুখী হতে চাচ্ছে না। একই ছবি হুগলির সিঙ্গুর গ্রামীণ হাসপাতালেও। স্বাস্থ্যকর্মীদের আবাসন জঙ্গল আগাছায় ভর্তি, মাঝে মধ্যে সাপ বেরোয়। আতঙ্কে 2-1 জন ছাড়া কেউই থাকেন না কোয়ার্টারে। জঙ্গল তো প্রচুর আছে, সাপ বেরিয়েছে, খুবই ভয়েতেই থাকি একরকম ভাবে। আলো এখানে নেই, আলো এখানে আমফানের সময় আলো একদমই নষ্ট হয়ে গেছিল, ওই তো অন্ধকারেই যাচ্ছি প্রাণ হাতে নিয়ে। আমরা যেটা সরকারি কোয়ার্টারে থাকি, আমরা কোয়ার্টারের আশেপাশটায় যাতে আলোর একটু ব্যবস্থা হোক আর জঙ্গলগুলো একটু পরিষ্কার হোক, যাতে আমরা বাচ্চা নিয়ে থাকি তো একটু সেফটি ভাবে থাকতে পারি, এইটাই আশা। যারা স্বাস্থ্য পরিষেবা দেবে তাদের থাকার জায়গাটা অস্বাস্থ্যকর হয়ে আছে। বিগত 15 বছর যে সরকার ছিল, সেই সরকার সমস্ত ক্ষেত্রে যেমন তোলাবাজি করে গেছে, স্বাস্থ্য ক্ষেত্র তোলাবাজি করেছে। মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, উনি মানবিক দৃষ্টি দিয়ে যেমন সাধারণ মানুষের কথা ভাবছেন, তেমনি সরকারি কর্মচারীদের কথাও ভাবছেন। সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের যে আবাসন কোয়ার্টার দেখলে মনে হবে যেন কোনো আমাজনের জঙ্গলের মধ্যে রয়েছি। আবাসনে স্বাস্থ্যকর্মীরা তারা কেউ থাকছে না, কারণ থাকার সেই
পরিকাঠামোটাই নেই। নতুন সরকার এসে প্রতিশ্রুতি দিয়েছেন এই স্বাস্থ্যকর্মীদের যে থাকার জন্য ন্যূনতম যে আবাসন, সেই আবাসন গড়ে তোলা হবে প্রতিটা গ্রামীণ হাসপাতালে। আশায় বুক বেঁধেছে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষ। বর্ষায় খানা খন্দে ভরা মালদহের রাস্তা যেন মরণ ফাঁদ। বর্ষা নামতেই রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভরা এই রাস্তা, প্রায় 5 কিলোমিটার রাস্তা। উত্তর 24 পরগনার বনগাঁ বাগদা সড়কের বেহাল দশা। যে গর্ত রয়েছে, এই গর্ত 44 ইঞ্চি। 12 ইঞ্চি স্কেল, সেই স্কেল কিন্তু প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চি এই রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। এই রাস্তায় লাফিয়ে লাফিয়ে হাঁটতে হচ্ছে, যেন ব্যাং লাফানি প্রতিযোগিতা চলছে এই রাস্তা জুড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ছোটোখাটো ডোবা বা জলাশয়ের আকার নিয়েছে। এই গর্তটা যদি দেখা যায়, প্রায় এটা দেখা যাচ্ছে প্রায় 2 ফুটের ওপর গর্ত। রাস্তা না পুকুর বোঝাই মুশকিল। 2 ফুট 2 থেকে 3 ইঞ্চি গর্ত। প্রায় 1 কিলোমিটারও বেশি রাস্তা, যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। এটা ছিল ট্রেলার, শুধুমাত্র কতগুলো ঝলক আপনাদেরকে দেখালাম। কলকাতা থেকে জেলা, এক এক জায়গায় এক এক ছবি, খানা খন্দে ভরা, প্রাণ হাতে নিয়ে ঝুঁকির যাতায়াত, সড়ক যন্ত্রণা। এই সড়কে গেলে মনে হয় এ কি, কোথায় নরকে এসে যায়নি তো? হ্যাঁ, এই ছবি শহর থেকে জেলা প্রতিটা প্রান্তে আমরা তুলে ধরছি, দেখাবো। হাওড়ার আলমপুরের সার্ভিস লেনের ছবিটা একবার দেখবেন। সেখানে একটা আস্ত গাড়ি গাড্ডায় পড়ে গিয়েছে। হ্যাঁ, এভাবেই নিত্যদিন যাতায়াত করতে হয় হাওড়ায়। হাওড়ার আলমপুরে সার্ভিস রোড যেন নরক। ধুলাগড়ের দিকে যাওয়ার পথে দেখুন একবার দুর্ঘটনা, গাড়ি পড়ে গিয়েছে গাড্ডায়। হবে না গোটা হাওড়া শহর গ্রাম সব জায়গায় যেন একাকার এই গর্ত সমস্যা। রাজ্য সড়ক হোক বা জাতীয় সড়ক, কোনোটাই বাদ নেই এই সমস্যা থেকে। কার্যত জাতীয় সড়কের মতন সড়ক, সেই সার্ভিস রোডে গর্তে গাড়ি পড়ে আটকে গেল। শুধু গর্তে পড়া নয়, কার্যত সেই এলাকা ধসে যায় রাস্তা, এমনটাই অভিযোগ যাত্রীদের। একাধিকবার এই দুর্ঘটনা হলেও হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। কবে মিটবে এই সমস্যা, সেই দিকেই তাকিয়ে গোটা হাওড়াবাসী। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। গাড়ি নিয়ে হুগলি থেকে ভাবছেন পশ্চিম মেদিনীপুর যাবেন,
তাহলে আপনাকে সঙ্গে রাখতে হবে একজন মেকানিক, কারণ এখানে তো রাস্তার ওই একই দশা, নরক যন্ত্রণা, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিপত্তি। দেখুন একবার সেই রাস্তার ছবি, পদে পদে বিপদ। 16 ফুট রাস্তা, তাতে 10 ফুট গর্ত, বিরাট বিরাট গর্ত, তাতে গাড়ি যে কোনো সময় বসে যেতে পারে। 16 ফুটের রাস্তায় কোথাও 10 ফুটের গর্ত যদি থাকে তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হওয়ার। হতশ্রী দশা। আরামবাগ থেকে বালিদেওয়ানগঞ্জ যাওয়ার 15 কিলোমিটার রাস্তায়, গোটা রাস্তা এরকমই খানাখন্দে ভরা। আরামবাগ থেকে এইটা রাস্তাটা আগে মেদিনীপুর পর্যন্ত যাওয়া যেত, তো এখন যা রাস্তার হাল, মুত্র টু আপনার সাম্বাটি পর্যন্ত খুবই তো খানাখন্দ, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে সাধারণ মানুষ যেতেও পারছে না। নিত্য দৈনিক এখানে অ্যাক্সিডেন্টাল তো কিছু না কিছু ঘটতেই থাকছে। সাধারণ মানুষ এইটাই এখন সবাই মিলে চাইছে যে রাস্তাটা কিছু না কিছু একটা রিপেয়ার যেন হোক। রাস্তার পরিস্থিতি প্রচুর জঘন্য, একদম মরণ করে যাকে বলে। যতবার গাড়ি নিয়ে যাই আমরা ভয়ে ভয়ে, কতবার গাড়ি উল্টেছে তার ঠিক নাই। দুর্ঘটনা হামেশাই হতেই আছে। পুরো মানুষ হয়রানি হয়ে যাচ্ছে, তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তো এসব গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছি আরামবাগ থেকে বালিদেওয়ানগঞ্জ যে রাস্তা রয়েছে, সেই রাস্তার কতটা পরিমাপ সেটা একটু দেখার চেষ্টা করব। এটা পুরো রাস্তাটা যেটা দেখা যাচ্ছে 16 ফুটের রাস্তা, তার মোটামুটি কিন্তু যেটা মাপ যেটা দেখা যাচ্ছে প্রায় 10 ফুট এরিয়া কিন্তু গর্ত, পুরোটাই খানাখন্দে ভরা। এবং এই রাস্তা দিয়ে কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগের যাতায়াত করতে হচ্ছে। এই রাস্তাটি কিন্তু হুগলির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগের একটা অন্যতম মাধ্যম, কারণ এই রাস্তা দিয়ে বহু পর্যটক রাস্তা যাতে শর্টকাট হয় তার জন্য দীঘা একসময় যাতায়াত করতেন, কিন্তু বর্তমানে এই রাস্তার কঙ্কালসার অবস্থা। কোনো রকমে বিশেষ করে রাতের দিকে তো যানবাহন যেতে গেলে সমস্যায় পড়তে হয় প্রত্যেকটি মানুষকে, যে কোনো সময় দুর্ঘটনার একটা সম্ভাবনা রয়েছে। এই রাস্তার অবস্থা দেখলেই বোঝা যাবে, পিচের চিহ্ন মাত্র কিন্তু নেই। এবং বর্ষায় লাগাতার বৃষ্টির জেরে এই রাস্তায় বড় বড় গর্ত, পুরো জল জমে গেছে। গোটা রাস্তাটা কিন্তু কোনো বাইক যদি যায় এই রাস্তা কিন্তু দেখা সম্ভব নয় যে এই রাস্তায় কতটা গর্ত রয়েছে। তাই সাধারণ মানুষ যেটা দাবি জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, বড় বড় খানাখন্দে ভরে গেছে। তাই এই রাস্তা দ্রুত সংস্কার করা হোক, যাতে এই রাস্তা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, কারণ এই রাস্তার পাশে রয়েছে একাধিক বড় কলেজ, বিভিন্ন স্কুল, এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও কিন্তু যাতায়াত যন্ত্রণায় ভুগছেন এই রাস্তা দিয়ে যেতে যেতে। ক্ষমা চেয়েও রক্ষা নেই অনন্ত মহারাজের। নেতাজিকে অপমান, এই অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কোচবিহারের কোতোয়ালি থানায়। রাজ্য গতকালই কড়া মনোভাব স্পষ্ট করে দিয়েছিল। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া হয়েছে। এবার এফআইআর দায়ের হলো কোচবিহারের কোতোয়ালি থানায়। যে নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষের নয়, এশিয়া সারা পৃথিবীর একজন নায়ক, যাকে নিয়ে এখনো গবেষণা হচ্ছে। নেতাজির কি চিন্তা ছিল, কি ভাবনা ছিল, নেতাজি কোন পথে এগোতে চেয়েছিল, কিভাবে এগোতে চেয়েছিল, এখনো গবেষণা হচ্ছে। আজকে যে নেতাজিকে আজকে আখ্যা দিয়েছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যে আজকে নেতাজি, আজকে ভাবতে হবে, বিশেষ করে আমরা যারা বাঙালি, আমরা যারা পশ্চিমবাংলার নাগরিক, এত আস্কারা কি করে পায় যে আজকে নেতাজি সম্পর্কে কুরুচি মন্তব্য করে। আমরা সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার, তিনি বলেছেন যেই হোক না কেন নেতাজি সম্পর্কে যারা সব মন্তব্য করেছেন তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি গতকাল 3 জন অ্যারেস্ট হয়েছেন। দেশ নায়কের অসম্মানে জিরো টলারেন্স, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার অযোগ্য কাজ করেছেন তিনি, একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে, 282টা পোস্টকে টেকডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। উনার বয়স দেখে আমি বলবো যে মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, ইতিবাচক হিসেবে দেখা উচিত। সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবে। ये जो अनंत जी का बात चल रहा है, इसको बंगभूषण कौन दिया? देखिए राज्यसभा में बहुत अपॉलिटिकल लोग को भेजता है।
लेकिन बंगभूषण पश्चिम बंगाल का जो सबसे बड़ा अवार्ड वो कौन दिया? बड़ा बड़ा भाषण दे रहा है। নির্মল ঘোষ গতকালই পুলিশের জালে, আর এবার নির্মল ঘোষকে এবং প্রাক্তন কাউন্সিলর সিপিআইএম কাউন্সিলর সঞ্জীবকে যখন তোলা হচ্ছিল প্রিজন ভ্যানে, তখন দেখুন নির্মল ঘোষকে জুতোর মালা, ডিম, থানার বাইরে সঞ্জীব মুখোপাধ্যায়কেও ডিম ছোড়া হয়। ব্যাপক বিক্ষোভ, থানার বাইরের ছবি আপনারা দেখছেন। এখন যে ছবি দেখছেন নির্মল ঘোষ, তাকে বের করা হচ্ছে, এবার তাকে লক্ষ্য করে এভাবেই জুতো ছোড়া হয়, জুতোর মালা দেওয়া হয়, ডিম ছোড়া হয় থানার বাইরে বিক্ষোভের মুখে। নির্মল